এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে বহিষ্করণ বা যাকে আমরা বলে থাকি ইজেকশন। তো দেখো আগের ক্লাসে আমরা পড়েছি কি পড়েছি, পরিপাক পড়েছি, কি পড়েছি পরিপাক, বিশোষণ পড়েছি, আত্তীকরণ পড়েছি, তাই তো? এইগুলো আমরা আগের ক্লাসে পড়েছি, অর্থাৎ ডাইজেশন, অ্যাবসর্পশন, অ্যাসিমিলেশন। আজকে যে টপিকটি পড়বো সেটি হচ্ছে ইজেকশন বা বহিষ্করণ। কারণ আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের প্রথমে ঘটে কি, নাম্বার 1 ঘটে পরিপাক, তারপরে ঘটে বিশোষণ, তারপরে ঘটে আত্তীকরণ, তাই তো? তো প্রথমে খাদ্যের পরিপাক হলো অর্থাৎ ডাইজেশন হলো, তারপরে কি হলো বিশোষণ বা অ্যাবসর্পশন ঘটলো খাদ্যের, তারপরে ঘটলো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। তো এই যে তিনটা স্টেজ, এই তিনটা স্টেজের পরে কি ঘটবে, এই পরপর তিনটা স্টেজের পরে যে স্টেজটা আসছে সেটা হচ্ছে বহিষ্করণ বা ইজেকশন। তা বহিষ্করণ কেন হবে? তো আমরা যে খাদ্য গ্রহণ করি তার সবটুকু খাদ্যেরই তো আত্তীকরণ পর্যন্ত যে স্টেপ তিনটে সেটা ঘটে না, কিছুটা অপাচ্য খাদ্য থেকে যায়। তো সেই অপাচ্য খাদ্য যে প্রক্রিয়ায় এই অপাচ্য খাদ্য বস্তু, তার মানে একটি খাদ্য অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করি আমাদের গৃহীত খাদ্যটা পরিপাক, বিশোষণ এবং আত্তীকরণের পর যে অপাচ্য খাদ্য বস্তু পড়ে থাকে এই অপাচ্য খাদ্যবস্তু বলতে আমরা কি বুঝি? অপাচ্য খাদ্যবস্তু হচ্ছে যে সমস্ত খাদ্য পরিপাক অযোগ্য, বিশোষণ অযোগ্য, আত্তীকরণের অযোগ্য, এই ধরনের খাদ্যবস্তুই হচ্ছে অপাচ্য খাদ্যবস্তু। তো এই অপাচ্য খাদ্যবস্তু কার মাধ্যমে? পৌষ্টিক নালীর মাধ্যমে। পৌষ্টিক নালীর মাধ্যমে মলের আকারে দেহের বাইরে নির্গত হয়, তাকেই আমরা বলি বহিষ্করণ বা ইজেকশন। এই ইজেকশন বা বহিষ্করণকে আরো একটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে ডেফিকেশন। এই ডেফিকেশনের স্পেলিং হচ্ছে DEFAECATION, ডেফিকেশন। তাহলে ইজেকশন বা বহিষ্করণের আরেকটি নামই হচ্ছে ডেফিকেশন, মনে রাখবে। তাহলে ইজেকশন বলতে আমরা কি বুঝি? ইজেকশন হচ্ছে একটি প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় অপাচ্য খাদ্যবস্তু পৌষ্টিক নালীর মাধ্যমে মলের আকারে দেহের বাইরে নির্গত হয় তাকেই আমরা বলবো কি ইজেকশন বা ডেফিকেশন বা বহিষ্করণ। ক্লিয়ার? এর পরে যে পয়েন্টটি আসছে সেটি হচ্ছে প্রিপারেশন অফ ফেসেস বা মলের প্রস্তুতিকরণ। তো মলটা কিভাবে প্রস্তুত হয় আমাদের দেহের মধ্যে, তো চলো তাই আমরা জানবো। তো দেখো আমাদের দেহের মধ্যে কি থাকে? থাকে রাফেজ। কি থাকে? রাফেজ। এই রাফেজটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে একটি আসবে রাফ এজ। আচ্ছা, এই রাফ আর এজ, রাফ এজ, রাফ মানে খারাপ। তো এই রাফ এজটা কি? রাফ এজ হচ্ছে অপাচিত, অশোষিত, পুষ্টিমূল্যহীন খাদ্য বিশেষ
এটি হচ্ছে রাফেজ। তাহলে রাফেজ কি বললাম? রাফেজ হচ্ছে অপাচিত, মনে রাখবে, রাফেজ হচ্ছে অপাচিত, অশোষিত, পুষ্টি মূল্যহীন খাদ্য বিশেষই হচ্ছে রাফেজ। তো এই রাফেজ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মলে পরিণত হয়। ক্লিয়ার? আমাদের দেহে, অর্থাৎ আমাদের দেহের বৃহদন্ত্রে, কোথায় বললাম? আমাদের দেহের বৃহদন্ত্রের মধ্যেই মলটা তৈরি হয়। তো বৃহদন্ত্রের মিউকাস থাকে, তাই তো? অর্থাৎ বৃহদন্ত্রের প্রাচীরে কি থাকে? বৃহদন্ত্রের প্রাচীরে উপস্থিত থাকে মিউকাস। মিউকাস উপস্থিত থাকে বৃহদন্ত্রের প্রাচীরে, তাই তো? এই মিউকাস কি হিসেবে কাজ করে? এই যে মিউকাস, এটি কিন্তু কাজ করে কি হিসেবে বলতো? লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। তো এই যে লুব্রিক্যান্ট, কি বললাম? এই যে লুব্রিক্যান্ট, এই লুব্রিক্যান্টটা সাহায্য করে মল নির্গমনে। এই লুব্রিক্যান্ট মল নির্গমনে সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে বৃহদন্ত্রের প্রাচীরে কি থাকে? মিউকাস। এটি লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। এই লুব্রিক্যান্ট মল নির্গমনে সাহায্য করে। তো দেখো, এই যে বৃহদন্ত্রের মধ্যে মলটা তৈরি হয়, এই বৃহদন্ত্রে মলটা কতক্ষণ থাকে? দেখো, এই বৃহদন্ত্রের মধ্যে মলটা 36 ঘন্টার মতো করে থাকে। কত ঘন্টা? প্রায় 36 ঘন্টার মতো থাকে। ঠিক আছে? এই সময় কি হয়? এই সময় এই মলের সাথে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। তো মলে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে কি ঘটে? এই মলটার পচন ঘটায়। তাহলে বৃহদন্ত্রে যখন 36 ঘন্টা যখন মলটা থাকে, তখন কি ঘটে? তখন এখানে মলের সাথে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। এই মলের সাথে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, ফলে মলটা পচে দুর্গন্ধযুক্ত হয়। ঠিক আছে? এছাড়া পিত্তে উপস্থিত, অর্থাৎ পিত্তরসে উপস্থিত দুটি রঞ্জক রয়েছে। সেই দুটি রঞ্জকের নাম কি? সেই দুটি রঞ্জকের নাম হচ্ছে স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন। স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন, এই দুটি রঞ্জক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিত্তে উপস্থিত কোন রঞ্জকের প্রভাবে মল হলুদ বর্ণ ধারণ করে? এই স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন। এই স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন, এই দুটি রঞ্জক থাকার কারণে আমাদের দেহে মলটা হলুদ বর্ণ ধারণ করে। তাহলে মল কি কারণে হলুদ বর্ণ ধারণ করে? কারণ মলে বিলিরুবিন থেকে নিঃসৃত স্টারকোবিলিন এবং স্টারকোবিলিনোজেন, এই দুটো রঞ্জক মলের সাথে মিশে মলটাকে হলুদ কালারে পরিণত করে। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে মল নির্গমন, যাকে আমরা বলে থাকি ডেফিকেশন। তো এই মলটা কিভাবে নির্গত হয়? দেখো, বৃহদন্ত্রে তো মল 36 ঘন্টা থাকে। কোথায়? আমাদের বৃহদন্ত্রে, তাই তো? এই বৃহদন্ত্রে মলটা 36 ঘন্টা থাকার পর সেটা আসে কোথায়? মলাশয়ে। মলটা আসে কোথায়? মলটা আসে মলাশয়ে। মলাশয়ে আসার পর সেখানে কি ঘটে? সেখানে মলাশয়ের প্রাচীরে চাপের সৃষ্টি হয়। কি হয়? মলাশয়ের প্রাচীরে
মলাশয়ের প্রাচীরে চাপের সৃষ্টি হয় বা চাপ সৃষ্টি হয়। মলাশয়ের প্রাচীরে যখন চাপের সৃষ্টি হয় তারপরে কি ঘটে? তারপরে কোলনের পেরিস্টলিসিস বা ক্রমসংকোচন প্রসারণ ঘটতে দেখা যায় এবং মলটাকে নিচের দিকে ঠেলে দেয়। এরপরে কি হয়? এরপরে আমাদের দেহের উদর পেশি যাকে বলি আমরা এবং ডায়াফ্রাম বা যাকে আমরা বলি মধ্যচ্ছদা, এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নামক ঐচ্ছিক পেশির ক্রমসংকোচন ঘটতে দেখা যায়। উদর পেশি এবং ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নামক ঐচ্ছিক পেশির ক্রমসংকোচন ঘটতে দেখা যায়। এরপর কি হয়? এরপরে স্ফিংক্টার খুলে যায়। আমাদের স্ফিংক্টার পেশি যে রয়েছে সেটি খুলে যায় এবং মল দেহের বাইরে নির্গত হয়। ঠিক আছে, মল দেহের বাইরে নির্গত হয়। তাহলে আমাদের মলের যে নির্গমন প্রক্রিয়াটা কিভাবে ঘটে? এই ডেফিকেশন বা মল নির্গমন প্রক্রিয়াটা প্রথমে যে বৃহদন্ত্রে মলটা তৈরি হলো, তৈরি হওয়ার পর সেখানে 36 ঘন্টা ধরে থাকলো, সেখানে হলুদ বর্ণ ধারণ করলো স্টার্কোবিলিন এবং স্টার্কোবিলিনোজেন রঞ্জকের প্রভাবে এবং সেখানে ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রামিত হলো, দিয়ে পচা দুর্গন্ধযুক্ত মল তৈরি হলো। এরপর বৃহদন্ত্র থেকে মল চলে আসে সরাসরি মলাশয়ে। তখন কি হয়? মলাশয়ের প্রাচীরে চাপের বা প্রেসারের সৃষ্টি হয়। এর ফলে কি হয়? মল নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, এবং সেখানে কি হয়? কোলনের পেরিস্টলিসিস বা কোলনের ক্রমসংকোচন ঘটতে দেখা যায় এবং মলটা আরো নিচের দিকে চলে আসে। এরপরে কোলনের নিচে থাকা উদর পেশি এবং ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা সংকুচিত হয় এবং তার নিচে থাকা যে স্ফিংক্টার পেশি সেটা খুলে যায়। এর ফলে দেহের বাইরে মলটা নির্গমন হয়। ক্লিয়ার? তাহলে মল কিভাবে দেহের বাইরে নির্গমন হয় বুঝতে পেরেছো? এরপরে যে পয়েন্টটিতে আসছি, মলের উপাদান। তো মল কি কি দ্বারা গঠিত? মল দুটো জিনিসের দ্বারা গঠিত। কি কি? একটি হচ্ছে জল, জলটা থাকে 3/4 অংশ, অপরটি হচ্ছে কঠিন বস্তু। কঠিন বস্তু থাকে 1/4 অংশ। তাহলে মল জল এবং কঠিন বস্তু এই দুটো উপাদানের সহযোগে গঠিত। তো কঠিন বস্তু কি কি থাকে? কঠিন বস্তু যেগুলো থাকে সেগুলি হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটিন, ফ্যাট, তার সাথে থাকে কোলেস্টেরল, তার সাথে থাকে রাফেজ। তো মলের এগুলোই হচ্ছে উপাদান। জল থাকে 3/4 ভাগ, কঠিন বস্তু থাকে 1/4 ভাগ। তার মানে কঠিন বস্তু অর্থাৎ মলে মোট 3 ভাগ জল থাকে এবং 1 ভাগ কঠিন বস্তু থাকে। ক্লিয়ার? কঠিন বস্তু যেগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটিন, ফ্যাট, কোলেস্টেরল, রাফেজ, এগুলোই। তাহলে মলের উপাদান বুঝতে পেরেছো? আর মল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। আমি ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। এছাড়াও আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।